বন্ধুরা, আজ ভারত বাংলাদেশ সীমান্তে যা দেখছেন তা কেবল সামরিক মোতায়েনের ঘটনা নয়, এটা একটা বিশাল ভূমিকম্পের প্রথম আলোড়ন। যে ভূমিতে ভারতীয় সৈন্যরা একসময় একটি নতুন জাতির জন্ম দিয়েছিল, আজ ভারত সেই ভূমি থেকেই এক প্রকাশ্য চ্যালেঞ্জের মুখোমুখি। পাকিস্তান সম্পূর্ণরূপে প্রস্তুত, বাংলাদেশ তার অবস্থান সম্পূর্ণরূপে পরিবর্তন করেছে। যে প্রতিবেশী দশকের পর দশক ধরে ভারতের বন্ধুত্বের সুযোগ নিয়ে উপকৃত হয়েছে, ভারতের কাছ থেকে কোটি কোটি টাকা সাহায্য পেয়েছে, সে এখন ভারতের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস সঞ্চার করছে। কিন্তু ভারত নীরব বলে মনে হচ্ছে? তা কিন্তু মোটেই নয়। ভারত কিন্তু ঘুমিয়ে নেই। আজ আমি আপনাদের সামনে যা উপস্থাপন করতে যাচ্ছি তা কোনো সরকারি বিবৃতিতে প্রকাশিত হয়নি, কোনো সংবাদ সম্মেলনেও বলা হয়নি। কিন্তু যদি আপনারা তথ্য পড়তে জানেন, যদি আপনারা ভূ রাজনীতির ভাষা বোঝেন, তাহলে পুরো বিষয়টি পরিষ্কার দেখতে পাবেন। প্রশ্ন হলো, ভারতীয় উপমহাদেশে ভারতকে ঘিরে ফেলার জন্য কি কোনো বড় আন্তর্জাতিক খেলা চলছে? এমন কোনো ষড়যন্ত্র সক্রিয় হয়েছে যা ভারতের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে? বন্ধুরা, এই ভিডিওতে আপনারা এই সকল প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে জানতে পারবেন। ডিটেলে আলোচনা করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কিন্তু তার আগে যদি আপনারা চান ভারতের কণ্ঠস্বর সমগ্র বিশ্বে পৌঁছক এবং আমাদের দেশ প্রতিটি ক্ষেত্রে স্বনির্ভর হোক, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একটি বিস্ফোরক এক্সক্লুসিভ রিপোর্ট অনুসারে পাকিস্তান এবং বাংলাদেশ দ্রুত একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। এই চুক্তির খসড়া সম্পূর্ণরূপে প্রস্তুত, এখন শুধু স্বাক্ষর করার বাকি। আপনারা হয়তো ভাবছেন, যদি সবকিছু প্রস্তুত থাকে তাহলে কেন এটি এখনও স্বাক্ষরিত হয়নি? এর কারণ অত্যন্ত প্রযুক্তিগত। মোহাম্মদ ইউনূসের বর্তমান সরকার আসলে জনগণের দ্বারা নির্বাচিত নয়, অতএব তারা বর্তমানে এই প্রধান চুক্তিটি স্থগিত রেখেছে। কিন্তু উদ্দেশ্য স্পষ্ট, বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সাথে সাথেই এই চুক্তিটি চূড়ান্ত করা হবে। এর অর্থ কি? তাহলে এর সহজ অর্থ হলো, আগামীকাল যদি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়, তাহলে বাংলাদেশ বলছে যে তারা এই যুদ্ধে পাকিস্তানের পাশে থাকবে। ভবিষ্যতে ভারত পাকিস্তান যুদ্ধ ভারত বনাম পাকিস্তান বাংলাদেশ যুদ্ধে পরিণত হতে পারে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, বাংলাদেশ সেই একই দেশের সাথে যোগ দিচ্ছে যারা 1971 সালে তাদের নিজস্ব নাগরিকদের উপর গণহত্যা চালিয়েছিল। কিন্তু যখন জামায়াত ইসলামীর মতো মৌলবাদী শক্তি ক্ষমতায় আসে, তখন ইতিহাসের বইগুলো তালাবন্ধ থাকে। এই চুক্তি সৌদি আরব পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তির থেকে সম্পূর্ণ আলাদা। সৌদি আরব স্পষ্টভাবে বলেছে যে তারা ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো সংঘাতে হস্তক্ষেপ করবে না। তবে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। উভয় দেশই অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল। অতএব ভারী অস্ত্রের পরিবর্তে এখানে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক সমর্থন এবং ষড়যন্ত্র চলছে। বন্ধুরা, ভারত ও বাংলাদেশ বিশ্বের দীর্ঘতম স্থল সীমান্ত ভাগ করে নেয়। নির্বাচনের পরে যদি এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়, তাহলে এটি ভারতের লাল রেখার একটি বড় লঙ্ঘন হবে। এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন যে ভারত কি ঘুমোচ্ছে? উত্তর হলো, একেবারেই না। ভারত কিন্তু চুপচাপ বসে নেই। ভারত শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদার করেছে। ভারত মিজোরামে তার চতুর্থ প্রধান প্রতিরক্ষা ঘাঁটি তৈরির প্রস্তুতি নিচ্ছে। ভারত ভালো করেই জানে যে বাংলাদেশ দ্রুত বন্ধুত্বপূর্ণ দেশ থেকে শত্রুতে পরিণত হচ্ছে। এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলে বাংলাদেশকে ঘিরে এমন একটি কৌশলগত ঘেরাটোপ তৈরি হবে যে তাকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। এখন একটি বড় প্রশ্ন উঠছে, এই ষড়যন্ত্রের পিছনে কারা? এটা কি কেবল চীনের ষড়যন্ত্র, নাকি পশ্চিমা দেশগুলিও ভারতকে ঘিরে ফেলতে চায়? চীন প্রকাশ্যে অস্ত্র সরবরাহ করছে, কিন্তু পশ্চিমা দেশগুলির দ্বিমুখী নীতি বিবেচনা করুন। সম্প্রতি মার্কিন ইউরোপীয় দূতাবাসগুলি শরীফ ওসমান হাদির মতো একজন উগ্রপন্থী নেতার মৃত্যুতে শোকবার্তা জারি করেছে, যিনি প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন। ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব কানওয়াল সিবালও ইঙ্গিত দিচ্ছেন যে পশ্চিমা দেশগুলি কোনোভাবে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাবকে উস্কে দিচ্ছে। ভারতকে ঘিরে ফেলার ক্ষেত্রে চীন এবং পশ্চিমারা কি একই পৃষ্ঠায় থাকতে পারে? সবকিছু বাংলাদেশের আসন্ন নির্বাচনের উপর নির্ভর করছে। পাকিস্তানের আইএসআই নির্বাচনে জামায়াত ইসলামীর জয় নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। যদি জামাতে ইসলামী জয়লাভ করে, তবে এই প্রতিরক্ষা চুক্তি নিশ্চিত। তবে যদি খালেদা জিয়ার দল ক্ষমতায় আসে, তাহলে সম্ভবত আলোচনার কিছু সুযোগ থেকে যায়।
বাংলাদেশকে বুঝতে হবে যে ভারত এ পর্যন্ত 8 থেকে 9 বিলিয়ন ডলারের সহজ শর্তে ঋণ দিয়েছে, তাও মাত্র 1% সুদে। প্রতিরক্ষা আধুনিকীকরণের জন্য 50 কোটি ডলারও দিয়েছে তারা। ভারত বিদ্যুৎ সরবরাহের অবকাঠামো তৈরি করেছে। যদি তারা ভারত বিরোধী কোনো পদক্ষেপ নেয় তাহলে তাদের গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। গতকাল সন্ধ্যায় ত্রিপুরা থেকে এমন একটি খবর এসেছে যা ঢাকা পর্যন্ত চমকে দিয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ তিনি নিশ্চিত করেছেন যে ভারতীয় সেনাবাহিনী ভারত বাংলাদেশ সীমান্তে একটি বিশেষ ব্যাটালিয়ন মোতায়েন করেছে। কিন্তু আসল চমক হলো কোন ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। বন্ধুরা, এটি 1971 সালের সেই একই কিংবদন্তি ব্যাটালিয়ন যা পাকিস্তানের বিভাজনের ক্ষেত্রে সবচেয়ে নির্ধারক ভূমিকা পালন করেছিল। এক কথায় বললে পাকিস্তান সেনাকে কচুকাটা করেছিল এই ব্যাটালিয়ন। এবার জানবো ভারতের পরিকল্পনা কি এবং শেখ হাসিনা মোহাম্মদ ইউনূসকে কি সতর্ক বার্তা দিয়েছেন। ভারতে আশ্রয় নেওয়ার পর প্রথমবারের মতো শেখ হাসিনা তার নীরবতা ভাঙলেন। গতকাল সকালে তার একটি চাঞ্চল্যকর সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। মজার বিষয় হলো তিনি এই সাক্ষাৎকারটি কেবল ভারতীয় মিডিয়াকেই নয়, বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক মিডিয়া হাউসকেও পাঠিয়েছেন। শেখ হাসিনা মোহাম্মদ ইউনূসকে সতর্ক করে বলেছেন, মনে রাখবেন ভারত সব কিছু দেখছে, ভারত চুপ করে বসে থাকবে বলে ভাববেন না। তিনি আরও বলেন, ইউনূস ক্ষমতার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন, দেশে সহিংসতা সাধারণ হয়ে উঠেছে এবং তিনি সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়েছেন। এখন প্রশ্ন হলো, হাসিনা এত রেগে আছেন কেন? উত্তরটি গতকালের একটি ঘটনায় নিহিত। যারা দাবি করেছিলেন যে ইউনূসের বাংলাদেশের চরমপন্থীদের সাথে কোনো সম্পর্ক নেই, তারা ভুল ছিল, তারা অন্ধ ছিলেন। সম্প্রতি মোহাম্মদ ইউনূস ওসমান হাদি নামে একজন উগ্রপন্থী নেতার জানাজায় যোগ দিয়েছিলেন। সেখানে তিনি ওসমান হাদির স্বপ্ন পূরণের প্রতিজ্ঞা করেছিলেন। বন্ধুরা, ওসমান হাদির স্বপ্ন কি ছিল? এটি ছিল একটি বৃহত্তর বাংলাদেশ তৈরি করা এবং ভারতের 7 সিস্টার দখল করা। সেই জানাজায় আবারও একই ভারত বিরোধী স্লোগান প্রতিধ্বনিত হয়, দিল্লি নয় ঢাকা, এবং সেখানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইসিসের পতাকা ওড়ানো হয়েছে। একবার দেখুন সেই পতাকাটা। এটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে বর্তমান বাংলাদেশ সরকারের উদ্দেশ্য ভারতের জন্য কতটা বিপজ্জনক। তবে ভারত তাৎক্ষণিকভাবে তার মাস্টার স্ট্রোক বাস্তবায়ন করেছে। ত্রিপুরায় 20তম মাউন্টেন ডিভিশন এবং 33তম কর্পসের সৈন্য, যারা 1971 সালে মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল, তাদের মোতায়েন করা হয়েছে। ভারত আর প্রতিরক্ষামূলক নয়, বরং আক্রমণাত্মক মোডে রয়েছে। সিএম মানিক শাহ বলেছেন, আজকের যুগে সীমান্তে সেনাবাহিনী থাকা জরুরি নয়, আমরা একটি বোতাম টিপেই শত্রুকে শিক্ষা দিতে পারি। তবে সেনাবাহিনীর উপস্থিতি প্রমাণ করার জন্য যথেষ্ট যে আমরা যদি 1971 সালে তোমাদের সৃষ্টি করতে পারি, তাহলে আজও তোমাদের সংস্কারও করতে পারি। এখন বড় প্রশ্ন হলো, হঠাৎ কেন এত কিছু ঘটছে? বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা ছিল। ইউনূস জানেন যে নির্বাচন হলে তিনি হেরে যাবেন। এই কারণেই তিনি দেশে এত বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তিনি চান নির্বাচন স্থগিত করা হোক, যাতে তিনি নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকতে পারেন। তবে ভারতীয় সেনাবাহিনী তার প্রস্তুতি সম্পন্ন করেছে। আমরা চিকেন নেক করিডোর বরাবর গ্যারিসন মোতায়েন করেছি, মিজোরামে একটি ঘাঁটি স্থাপন করেছি এবং এখন স্ট্রাইক কর্পস ত্রিপুরায় প্রবেশ করেছে। বার্তাটি স্পষ্ট, ভারত তার নিরাপত্তার সাথে আপোষ করবে না। এবং এখন একটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা ঘটেছে। বাংলাদেশের ইউনূস সরকার দেশের সংবিধানের প্রস্তাবনা থেকে 3টি মূল শব্দ অপসারণের প্রস্তাব করেছে: ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ। এটি কোনো সাধারণ পরিবর্তন নয়, এটি বাংলাদেশের আত্মার উপর আঘাত হানে। মনে রাখবেন, 1971 সালের স্বাধীনতার পর যে সংবিধান পাশ হয়েছিল তা ধর্ম নিরপেক্ষতার উপর প্রতিষ্ঠিত ছিল। এই ভিত্তির উপরই নতুন বাংলাদেশ গড়ে উঠেছিল। এখন যদি এই 3টি নীতি অপসারণ করা হয়, তাহলে বাংলাদেশের পরিচয় বদলে যাবে। এটি সবচেয়ে বড় লক্ষণ যে মৌলবাদী শক্তিগুলো আর রাস্তায় সীমাবদ্ধ নেই। তারা এখন সংবিধানের মাধ্যমে দেশকে ভেতর থেকে পরিবর্তন করার চেষ্টা করছে। এটি কেবল একটি সরকারি সিদ্ধান্ত নয়, এটি ভবিষ্যতের বাংলাদেশের একটি চিত্র। আজ সীমান্ত থেকে যে চিত্রগুলি সামনে এসেছে তা কেবল সামরিক আন্দোলন দেখায় না, তারা ইতিহাসের প্রতিধ্বনি দেয়।
ভারত যখন সীমান্তে 1971 সালে ব্যাটালিয়ন মোতায়েন করে তখন এটি কোনো সাধারণ অনুশীলন নয়, এটি একটি স্পষ্ট বার্তা। এটা যেন ভারত বলছে, আমরা সেই দেশ যারা 1971 সালে তোমাদের স্বাধীনতার জন্য তার সৈন্যদের রক্তপাত করেছিল, পাকিস্তানের শৃঙ্খল থেকে তোমাদের মুক্ত করেছিল এবং একটি নতুন জাতি তৈরি করেছিল। কিন্তু আজ যদি একই ভুলের পুনরাবৃত্তি হয় তাহলে মনে রাখবেন, ভারত যেমন ইতিহাস তৈরি করতে জানে এবং প্রয়োজনে অবশ্যই সংশোধন করতেও জানে। এই বক্তব্যটি কথায় নয়, বরং মাটিতে মোতায়েন করা একটি ব্যাটালিয়নের মাধ্যমে। বন্ধুরা, সমস্ত বিষয়টা নিয়ে আপনারা কি মনে করছেন? বাংলাদেশ কি নিজের পায়ে কুড়োল মারছে? ভারতের কি এখন বাংলাদেশের প্রতি নীতি সম্পূর্ণরূপে পরিবর্তন করা উচিত? আপনাদের মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।